আসসালামু আলাইকুম সবাইকে। সৈয়দ আবেদ আলী ইতিমধ্যে আপনারা অনলাইন অথবা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা অলরেডি জেনে গেছেন উনি কে, উনি কত বড় এক ধরনের ভাইপার, উনি কত বড় ভাইপার আপনারা এটা অলরেডি জেনে গেছেন। ৩৩তম বিসিএস থেকে উনি প্রশ্নপত্র উনি বিসিএসের প্রশ্নপত্র কিন্তু ফাঁসের সাথে জড়িত। এই যে আপনার সৈয়দ আবেদ আলীকে দেখতে পাচ্ছেন, একজন কনফার্ম জান্নাতি লোক। উনি কিন্তু বিসিএস পরীক্ষার টাকা পয়সা যা ইনকাম করেছেন সেটা কিন্তু সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। দেখেন কিভাবে নামাজ পড়তেছে। এই যে আমাদের ষষ্ঠ পাণ্ডবকে দেখতে পাচ্ছেন, এদের যে একটা প্যানেল এই বিসিএস প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল, এরা সবাই কিন্তু দেশের সূর্য সন্তান। কেন সূর্য সন্তান একটু বুঝেন আগে। আমার মতন যারা স্টুডেন্ট আছেন, যাদের কখনোই বিসিএস হওয়ার সম্ভব ছিল না কিংবা ওই পরিমাণ মেধা নাই, এই ষষ্ঠ পাণ্ডব কিন্তু আমার মতন অনেক যারা স্টুডেন্ট আছেন বা বিসিএস ক্যাডার হতে চান, তাদের স্বপ্ন পূরণ করেছেন। তারা কিন্তু আমাদের স্বপ্ন পূরণের সারথি ছিলেন। তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেক দোয়া পাবেন, ব্যাপক দোয়া পাবেন ওই সমস্ত লোকদের কাছ থেকে। একবার চিন্তা করেন, বিসিএসের মতন একটা জায়গা, সেই জায়গাটায় পর্যন্ত আপনার প্রশ্নপত্র ফাঁসের মতন ঘটনা ঘটে। ইভেন আপনি একটা জিনিস চিন্তা করেন, যেখানে সর্বোচ্চ পর্যায়ের মেধাবীরা কিন্তু যে জায়গাটায় অংশগ্রহণ করেন, হাজারো শিক্ষার্থী যাদের স্বপ্ন বুনেন, এই জায়গাটা একটা স্বচ্ছ জায়গা। এখান থেকে তারা পরীক্ষা দিয়ে পাশ করে বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে তারা চাকরি করবে। এই জন্য তারা দিন রাত পরিশ্রম করেন, জীবনের কত বছর কত সাধনা তারা সাধন করে এই জায়গাটায় আসেন। তাহলে আসলে স্বচ্ছতা কোথায়? এই দেশে কোথায় আপনার দুর্নীতি নাই? কোন জায়গাগুলোতে আসলে এই অবাঞ্ছিত লোকগুলো নাই? সরকারের আরও কঠোর হওয়া দরকার। এখন এই দেশে যদি বিসিএস ক্যাডারের মতন জায়গায় বা যেই জায়গাটা থেকে বিসিএস ক্যাডার হয়, সেই সমস্ত জায়গায় যদি প্রশ্নপত্র ফাঁস হতেই থাকে, তাহলে মানুষের আশার আলো কোথায় থাকবে? কোথায় গিয়ে তারা স্বচ্ছতা পাবে? সারা বাংলাদেশের মানুষ একটা জায়গাকে নিয়ে গর্ব করতো যে না, হ্যাঁ, বিসিএসের জায়গাটা খুবই স্বচ্ছ আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেখানে দুর্নীতিতে রন্ধ্রে রন্ধ্রে ভরা, সেই জায়গায় কিন্তু বিসিএস এই জায়গাটা কিন্তু একটু স্বচ্ছ ছিল। সেটাও এখন চলে গেল। কোটি কোটি টাকা করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন। বিসিএসের পরিচালকের সাবেক একজন ড্রাইভার, উনি এই কাজটা করলেন, অথচ আমরা সবাই ঘুমায় আছি। কোথায় যাচ্ছে দেশ? কোথায় গেলে শান্তি? মানুষ পড়াশোনা করে কি করবে বলেন তো? উনি অলিয়া উলিয়ার ভেষ ধরে আছেন, ইমান আমান খুব প্রচার করতেছেন যে নামাজ পড়তেছেন। আসলে বিষয়টা হচ্ছে কি, ওই যে মানুষের ধর্ম বোঝার যে একটা প্রতিবন্ধকতা, তারা মনে করছে নামাজ পড়ে আর যাই করে না কেন সব কিছুতে সার হয়ে যাবে। আসলে যদি তার রুজি রুটি হালাল না থাকে, সেক্ষেত্রে তো তার কোনো আমলই হচ্ছে গিয়ে কবুল হবে না। কোনো ধরনের আমল বা কোনো ধরনের ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার রুজি রুটিটাকে বৈধ উপায়ে উপার্জন করতে হবে। সেই জায়গাটায় যদি আমরা গলদ বাজিয়ে ফেলি, তাহলে কীভাবে আসলে আমাদের ইবাদতগুলো কবুল হবে বলেন তো? এই যে ভাইপার, সৈয়দ আবেদ আলী ভাইপার, উনি ওনার ছেলেকে নিয়ে, ওয়াইফকে নিয়ে যেভাবে মানে বিলাসী লাইফ উনি লিড করছেন, হাজারো হাজারো যুবকের স্বপ্নকে ধূলিসাৎ করে, অন্তত 30টারও বেশি পরীক্ষার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে উনি জড়িত। আবার সোশ্যাল মিডিয়ায় গর্বের সাথে বলে, আমি যে টাকাগুলো ইনকাম করছি সব আল্লাহর রাস্তায় খরচ করেছি। বাহ, ক্যা বাত হ্যায়! তো এই সমস্ত লোকগুলোকে দিয়ে আসলে কী হবে বলেন তো? তবে সমবেদনা ওই সমস্ত ভাইয়ের প্রতি যারা নিরলসভাবে আপনার প্রচেষ্টা করেছিল বিসিএস ক্যাডার হওয়ার জন্য, কিন্তু এই সমস্ত রাসেল, এই সমস্ত সৈয়দ আলী ভাইপারের জন্য পারেন নাই, তাদের জন্য সমবেদনা। এখন গভর্নমেন্টের একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে এই 33তম বিসিএস থেকে এই পর্যন্ত যত নিয়োগ পরীক্ষা বাতিল হয়েছে, ওই সমস্ত বিসিআর ক্যাডারদেরকে বাতিল করে নতুন করে নিয়োগ নেওয়া উচিত। ওই সমস্ত নিয়োগের আমলে যাদের বয়স ছিল, তাদেরকে আবার পরীক্ষার সুযোগ দেওয়া উচিত। আমার মনে হয় তাহলে একটা সঠিক বিচার হবে। আর এই সৈয়দ আলী ভাইপারকে এমন একটা শাস্তি দেওয়া উচিত, যেটা দেখে পরবর্তীতে প্রত্যেকটা মানুষের অন্তরকে পড়ে যে কোনো ধরনের দুর্নীতি করতে গেলে যেন তার বিবেকটা জাগ্রত হয়।